আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও সঞ্জয় টিভির পক্ষ থেকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, তোমরা ভাবতে পারো আমি কেন কমপ্লিটিং সেন্টেন্স বেশি দেই না, বেশি দিচ্ছি না, আমি একে একে রুলগুলো সম্পন্ন করে দিচ্ছি। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যাতে কারো কোনো আপত্তি না থাকে বা কোনো ক্লাস পেতে যেন কোনো স্টুডেন্টের সমস্যা না হয়, এর জন্য কমপ্লিটিং সেন্টেন্সের যত রুলগুলি আছে, কমপ্লিটিং সেন্টেন্সের যত রুল আছে সবগুলো একে একে সমাধান করে দেব। পাশাপাশি আরো অন্যান্য ক্লাসও কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে? তো আমার ক্লাসে যারা নতুন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এখনো করোনি, তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদেরকে বলো সঞ্জয় টিভির কথা, তার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে আমি প্রথমে রুলে চলে যাচ্ছি। আজকে আমরা যে রুলটা আলোচনা করবো সেটা হচ্ছে রুল 5। এখানে দুইটা স্ট্রাকচার আলোচনা করা হবে। প্রথম স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে কি দাঁড়ালো? প্রথমে ইফ অবশ্যই থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে হেড থাকবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ থাকবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে লিখবা, না থাকলে লেখার কোনো দরকার নাই। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে দ্বিতীয় বাক্যটি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আকারে থাকবে, ঠিক আছে? তো এখানে ভার্ব থ্রিটা কেন আসলো সেটাই প্রশ্ন থাকতে পারে। উড হ্যাভ, এই যে হ্যাভ, হ্যাভের পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এর জন্য সেটা আসছে। অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যে পাস্ট পারফেক্ট টেন্সের হবে, আর দ্বিতীয় বাক্যটি যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আকারে হবে, সেটা আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিব। তাই আমরা উদাহরণে চলে যাচ্ছি। নাম্বার 1, কোশ্চেন নাম্বার, ইফ আই হ্যাড সিন হিম বিফোর, যদি আমি তাকে আগে দেখতাম, তাহলে কি ধরো ইফ যুক্ত বাক্যটা, এই যে ইফ, তারপর ইফ যুক্ত বাক্যটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে একটা সাবজেক্ট লাগে, এই যে সাবজেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে হেড, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ, বাড়তি অংশ, এটা এই আসলো। তারপরে আমরা আগে ক্লাসে বলেছি ইফ যুক্ত বাক্যটা যদি প্রথমে বসে তাহলে কমা বসে, এই যে আমরা কমা বসিয়েছি। তারপরে দ্বিতীয় বাক্যটির বেলায় কি হবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, এই যে উড হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ, এই যে ভার্বের তৃতীয় রূপ, তারপরে অবজেক্ট, এই যে অবজেক্ট, এক্সটেনশন এখানে নাই, এজন্য আমরা সেটা নিয়ে লিখবো না, মাথাও ঘামানোর প্রয়োজন নাই। তাহলে কি দাঁড়ালো? ইফ আই হ্যাড সিন হিম বিফোর, আমি যদি তাকে আগেই দেখতাম, আই উড হ্যাভ মেট হিম, তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। আমি তোমাদেরকে আগে একটা তথ্য বলে দেই। এখানে ইফ আই হ্যাড সিন হিম বিফোর, আমি যদি তাকে আগে দেখতাম, তাহলে আমি এখানে কি লিখেছি? আই উড হ্যাভ মেট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। এটাও কিন্তু হতে পারে আই উড হ্যাভ বিন হ্যাপি, এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আবার এটাও হতে পারে আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। এটাও কিন্তু হতে পারে আই উড হ্যাভ ইনফর্মড হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটি জানাতাম। এটাও কিন্তু হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই, একাধিক উত্তর আসতে পারে। তারপর কোশ্চেন নাম্বার 2, ইফ আই হ্যাড গট এ স্টুডেন্ট ভিসা, আমি যদি একটা ছাত্রের ভিসা পেতাম, আই উড হ্যাভ গন টু ইংল্যান্ড, তাহলে আমি ইংল্যান্ডে যেতাম, ঠিক আছে? তাহলে এই যে আই সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন, ঠিক আছে? মনে করি, আমার মনে হয় সবার মাথায় একটা চলে গেছে, অলরেডি বোঝা হয়ে গেছে, আর কোনো বেকার বা
বিশ্লেষণের প্রয়োজন নাই। তারপর আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে যাই। ইফ আই হ্যাড নোন হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম তাহলে আই উড হ্যাভ রাং হিম, আমি তাকে ফোন করতাম, কল করতাম। ঠিক আছে, হয়ে গেল। তারপর কোশ্চেন নাম্বার 4, ইফ আই হ্যাড মেট হিম, আমি যদি তার সঙ্গে দেখা করতাম বা তার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হইতো বা দেখা হইতো, আই উড হ্যাভ হেল্পড হিম, তাহলে আমি তাকে সহায়তা করতাম। ঠিক আছে, আগেই বলেছিলাম এভাবে হবে, সমস্যা নাই, যে কোনো একটা তো লিখতে হবে। তারপর হ্যাড আই সিন হিম, এখানে দেখো একটু পার্থক্য আছে। ইফ যদি প্রথমে না বসে তাহলে এখানে একটু পার্থক্য আছে। এক নম্বর বাক্যটার দিকে তাকাও, ইফ আই হ্যাড সিন হিম। ঠিক আছে, এই হ্যাডটা যদি প্রথমে চলে আসে তাহলে ইফটা বসবে না। ঠিক আছে, ইফটাকে যদি বাদ দাও তাহলে হ্যাডটাকে প্রথমে নিয়ে আসতে হবে আর সাবজেক্টটা চলে যাবে হেডের পর। কিন্তু অর্থ ইফ আই হ্যাড সিন হিম যেটা দেবে আর হ্যাড আই সিন হিম একই অর্থ দেবে, শুধু পার্থক্যটা এতটুকুই, ইফ না থাকলে হেডটা আগে চলে আসবে, সাবজেক্টটা হেডের পরে চলে যাবে, অর্থের কোনো তফাৎ নাই। হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ মেট হিম, তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতাম। এই গেল আমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে থার্ড কন্ডিশনের যে গ্যাপ ফিলিং আছে সেই বাক্যগুলো আজকে আমি তোমাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমি উৎসাহ পাবো, আর আমাকে উৎসাহিত তোমরা অবশ্যই করবে, সেই দাবিটুকু আমি তোমাদের কাছে রাখি। আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। খোদা হাফেজ।